তার অভিজ্ঞতা, বিক্রম মিশ্রের অভিজ্ঞতা, জয় সোহেলের অভিজ্ঞতার কাছে এই শফিকুল আলম, খলিলুর রহমানদের কূটনীতিক কোনো ভারসাম্য রক্ষা করার মতো ব্যক্তিই না এরা। আর চীন যদি এখানে চট্টগ্রামে চলে আসে বিনিয়োগের নামে, আমেরিকা যেই রাখাইনকে বার্মা থেকে আলাদা করে দিতে চায়, একটা রাষ্ট্র করে দিতে চায়, সেখানে তাদের জন্য অনেকটা কঠিন বা দুরূহ হয়ে যাবে। এবং শফিক সাহেব যে কথাগুলি বলছে, পদ্মার কথা বলেছে, তিস্তার কথা বলেছে, সীমান্ত হত্যার কথা বলেছে, শেখ হাসিনার কথা বলেছে, হ্যাঁ, এই যে আমি আর আপনার কথা বলতেছি, কথা বলতেই পারি। এখন সেগুলি বাস্তবায়ন হবে কিনা, সেই বিষয়ে কোনো কিছু বলেছে কিনা। একটা হলো আমাদের টিম, আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার টিম, আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ওনার টিম, যারা সফর সঙ্গী হয়ে বিমস্টেকের ব্যাংকক সম্মেলনে গিয়েছে। দেখেন, নরেন্দ্র মোদী সাহেবের সাথে গেছেন হলেন ওনার পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা, পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এরা হলো ওনার সফর সঙ্গী। আর পাশাপাশি আমাদের দেশে আমার যে প্রধান উপদেষ্টা সাহেব গেলেন, তার সফর সঙ্গীর নাম হলো খলিলুর রহমান আর শফিকুর রহমান। ওই যে নামেই কোন, এখন ওনারা দুইজন হলো ওনার সফর সঙ্গী। এখন বুঝতে হবে, কারণ আমার পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে নাই, আমার পররাষ্ট্র সচিব জসিম এই সফরে নাই, আমার দেশের সেনা কর্মকর্তারা বা যারা আমাদের এই সামরিক উপদেষ্টা, তাদের কেউ এখানে নাই। আছেন কেন? খলিলুর রহমান আর শফিকুর রহমান। ভালো। এখন যত মিষ্টি তত গুড়, আপনি যেরকম চাইবেন সেরকমই তো পাবেন। তাদের বক্তব্য হলো কূটনীতিক বক্তব্য। মিস্টার জয়শঙ্কর দীর্ঘ কূটনৈতিক জীবন তার, আমার দেশেও সে রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্র সচিব ছিল এবং রাষ্ট্র মন্ত্রী হয়েছে। তার অভিজ্ঞতা, বিক্রম মিশ্রের অভিজ্ঞতা, জয় সোহেলের অভিজ্ঞতার কাছে এই শফিকুল আলম, খলিলুর রহমানদের কূটনীতিক কোনো ভারসাম্য রক্ষা করার মতো ব্যক্তিই না এরা। এরা কি বক্তব্য দিচ্ছে? কিন্তু ওনারা তো দেশের প্রতিনিধিত্ব করছেন, উনি তো দেশের, শফিকুল আলম এখন দেশের প্রতিনিধিত্ব, মানে আমি এই জন্যই বলছি যে কি বলছে সেটাকে উনি ইয়ে করছেন, এবং সেইভাবে কিন্তু নিউজ হচ্ছে, আমরা না না না, শফিকুল আলমকে কূটনীতি শিষ্টাচার তো মানতে হবে। আপা, আপনাকে বুঝতে হবে। দেখেন, আমি তো আগে বললাম যে এগুলো বিতর্ক করতে পারবো সারাদিন। আমি বললাম যে মোদির সেট আপ কি, আমার প্রধান উপদেষ্টার সেট আপ কি। যেহেতু এটা রাষ্ট্রীয় সফর, বিদেশে সফর, সেহেতু আমার সাথে আমার পররাষ্ট্রমন্ত্রী থাকবে, আমার সাথে আমার পররাষ্ট্র সচিব থাকবে, যারা কূটনীতি বুঝে, যারা কূটনীতি সম্বন্ধে জ্ঞান রাখে, তাদেরকে আমি সফর সঙ্গী করব। আমি খলিলকে আর শফিককে কেন সফর সঙ্গী করব? এরা তো কূটনীতির কিছুই বুঝে না, এরা তো এই সেক্টরের জন্য কিছু না। শফিক সাহেব হলো আমার ইয়ে না, তো উনি উনি হলো উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি প্রেস সচিব উপদেষ্টা, একজন সিম্পলি কাজ করেন উনি প্রধান উপদেষ্টার পক্ষে। উনি তো আমার রাষ্ট্রীয় স্পোকম্যান না, রাষ্ট্রীয় স্পোকম্যান হলো আমার তথ্য উপদেষ্টা। উনি হলেন রাষ্ট্রের পক্ষে কথা বলবেন। তো নাই তো আমার আমার সফর সঙ্গীতে। তা আমার ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তার সফর ফলপ্রসূ হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে, এটা নিয়ে ব্যাখ্যা করার মতো কোনো সুযোগই আমার নেই। দ্বিতীয় পার্টটা হলো যে আপনারা, আমি আজকে কদিনই এই সফর নিয়ে অনেক কথা শুনছি। এই সফরটা কিভাবে হলো, কেন হলো, অনেক বিতর্ক হচ্ছে। সে বিতর্ক, বৈঠক না না সফর, বৈঠকটা, হ্যাঁ বৈঠকটা কিভাবে হয়েছে, এই সফরে যে বৈঠকটা হয়েছে। আবার অনেকে আবার এরকমও শুনতেছি যে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে, বিমস্টেকের আমরা কি জানি চেয়ারপারসন হয়েছে। আরে ভাই, এটা তো বিমস্টেকের সিস্টেমই আছে, কার পরে কে আসবে, কার পরে কে আসবে। ভারতের পরে বাংলাদেশ, বাংলাদেশের পরে নেপাল যাবে, নেপালের পর বার্মা হবে, বার্মার পর ব্যাংকক হবে, এরকম তো সিরিয়াল আছে।
এইটা কোনো বিষয় না। আর বিমস্টেক এমন কোনো সংগঠন না যে এখান থেকে আহামরি কোনো কিছু আমরা নিয়ে আসতে পারবো বা দিয়ে নেওয়ার মতো কিছু আছে, এমন কিছু নাই। যাক, এটা অন্য চ্যাপ্টার। আমি যে চ্যাপ্টারের কথা বলছিলাম যে সফর কি জানি এই বৈঠকটা কেন হলো, কি হলো। অনেকে বলছেন যে 4 বার চিঠি দিছে ভারতীয় পক্ষ, এটা অ্যালাউ করে নাই বা ডিনেও করে নাই বা কোনো উত্তরও দেয় নাই, এক কথা। দ্বিতীয় কথা হলো, ভারত যখন মোদী সাহেব বিমস্টেকে রওনা হয়েছেন দিল্লি থেকে, ওনার এক স্যান্ডেল টুইট করছেন, সেখানেও কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে উনি সাইড লাইনে বসবেন বা বৈঠক হবে এমন কোনো কথা সফরের তালিকার মধ্যে ওনার ছিল না। উনি যে তালিকাটা টুইট করছেন সেটার মধ্যে তখনও ছিল না। এই যে হঠাৎ করে এটা কেন হলো? হঠাৎ করে এটা এই জন্য হলো, অজিত দোভাল যখন, কারণ এই সফরে অজিত দোভালের থাকার কথা না, তো অজিত দোভাল সেখানে অনুঘটক। এই অজিত দোভালই প্রধানমন্ত্রীর সাথে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টাকে সাইড লাইনে বসার অনুঘটক উনি। যে এইগুলো তো আমরা জানি যে অনুঘটক মানে না জানি বলতে অনুঘটক মানে না, অনুঘটক জানেন নাই দেখেই তো আমাদের সমস্যা। এটা বলছে অনুঘটক কেন হলো, যখন আমাদের প্রধান উপদেষ্টা চীনে যে একটা বক্তব্য রেখেছেন, সেটা হলো চট্টগ্রাম বন্দর কানেক্টিভিটি নিয়ে উনি একটা কথা বলেছে। চীনকে সরাসরি আমন্ত্রণ করেছে চট্টগ্রামে আসতে, ব্যবসা বাণিজ্য করতে। আপনারা জানেন বার্মা এক সম্বন্ধে এখন যেই আপনার রাখাইনে সশস্ত্র সংগ্রাম হচ্ছে, এটার সাথে বার্মা একটার অনেকটা সাদৃশ্য আছে এবং আমেরিকা সেটা বাস্তবায়ন করতে চায়। চীন হলো অখণ্ড বার্মার পক্ষে, মানে সামরিক জান্তার পক্ষে। আর চীন যদি এখানে চট্টগ্রামে চলে আসে বিনিয়োগের নামে, আমেরিকা যেই রাখাইনকে বার্মা থেকে আলাদা করে দিতে চায়, একটা রাষ্ট্র করে দিতে চায়, সেখানে তাদের জন্য অনেকটা কঠিন বা দুরূহ হয়ে যাবে। কূটনীতিক ভাবে তারা এখানে একটা পরাজয় করবে। সেহেতু এই তুলসী গেবার্ড, যার কথা বারবার আমরা শুনছি বা বলছি, দ্রুত তার সহিত অজিত দোভালকে বলছে যে কোনো ভাবে ইউনূসের সাথে সাইড লাইনে বসো, কথা বলো এবং তাকে ওই পদক্ষেপগুলি যেন না নিতে পারে সেদিকে তোমরা নজর রাখো। ওই প্রেসক্রিপশন অনুযায়ী অজিত দোভাল মাত্র 4 ঘন্টা সময়ের মধ্যে এই সাইড লাইনের বৈঠকটা করার ব্যবস্থা করেছিলেন। জানেন আপনারা, আমাদের উপদেষ্টা 20 মিনিট পরে আসছে। উনি রেডি হয়ে আসতে 20 মিনিট সময় লাগছে। 20 মিনিট পরে এসে এই সবাই উনি উপস্থিত হয়েছেন, বৈঠকে উপস্থিত হয়েছে। এখন প্রশ্ন হলো, শফিকুর রহমান সাহেব লিগেল লোক কিনা? শফিকুর রহমান সাহেব যে বক্তব্যগুলি করেছেন ওনার নিজের এক স্যান্ডেলে করেছেন, তার মানে ওনার একটা ফেসবুক পেজে উনি এই সমস্ত কথা বলেছেন। এখন রাষ্ট্রের শিষ্টাচার কি? রাষ্ট্রের পক্ষ থেকে ব্রিফ করবে। যেমন রাষ্ট্রের দুইটা একটা ব্রাঞ্চ থাকতে পারে, যেমন বাসস আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থা, এটা আমাদের যেরকম ভারতের পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তাদের মাধ্যমে সরকার তার কি কথা হয়েছে, সফরে কি হয়েছে সে ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিবে। শফিকুর রহমান সাহেব তার মন গড়া তার ফেসবুকে উনি কিছু লিখলেন, এটা উনি লিখতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত অভিমত। তবে রাষ্ট্রীয় সফরে যারা উপস্থিত ছিলেন, যে দুইজন, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস সাহেব, নরেন্দ্র মোদী ওনার এক স্যান্ডেলে ওনার সাথে ইউনূসের সাথে কি কথা হয়েছে সেটা উনি কিন্তু সাথে সাথে লিখে প্রকাশ করে দিয়েছেন ফেসবুক। ওই কথাগুলি ইউনূস যা বলেছে, মোদী যা লিখেছেন, সেটাই হলো সফরের মূল জিস্ট। এবং আপনারা দেখেছেন ভারতীয় কর্তৃপক্ষ এই সফর শেষ হওয়ার পরেই জয়শঙ্কর, বিক্রম মিশ্রি, জয় সওয়াল এরা বসে কিন্তু প্রেস ব্রিফিং করেছে। সেখানে যে কথাগুলি বলেছে সেটাই কথা। অতএব এর বাইরে কোনো কিছু কথা আপনি আর আমি বলছি যেগুলি, সেগুলিকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমলে নেওয়া কোনো কারণ আছে বলে আমি জানি না। এটা এমন কিছু না, মামার বাড়ির দাওয়াত না, শ্বশুর বাড়ির দাওয়াত না, যে এখানে বসে অনেক কিছুই বলা যায়।
এবং শফিক সাহেব যে কথাগুলি বলছে, পদ্মার কথা বলেছে, তিস্তার কথা বলেছে, সীমান্ত হত্যার কথা বলেছে, শেখ হাসিনার কথা বলেছে, হ্যাঁ, এই যে আমি আর আপনি কথা বলতেছি, কথা বলতেই পারি। এখন সেগুলি বাস্তবায়ন হবে কিনা, সেই বিষয়ে কোনো কিছু বলেছে কিনা, সেই ব্যাপারে তো শফিক সাহেব কোনো কিছু লেখেন নাই। উনি বলছে যে মোদী সাহেবকে অবহিত করা হয়েছে। তাই একটা আমি আর আপনার চা খাইতে বসবো, তখন একজন একজনের সাথে আলাপ করলে আলাপ তো করতেই হবে। তাহলে এই কথা ছাড়া, আমার রাষ্ট্রীয় কথা ছাড়া অন্য কোনো ব্যক্তিগত কথা তো ইউনূস সাহেব মোদী সাহেবের সাথে না। তো উনি ওনার প্রস্তাবগুলি বলছেন যে আমরা এই চাই বা এই করতে চাই। আমার মোদী সাহেব বলছে যে আপনারা অনেক বেশি বেশি কথা কইতেছেন, এগুলো কোয়া বন্ধ রাখেন। এটাও আবার আমরা শুনছি। এখন কাঠটা সত্য কাঠটা মিথ্যা উপরওয়ালা জানে। আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়াচ্ছেন তারা নিজেরা এটা বলতে পারবেন, আমি জানি না। তো এই নির্বাচন সম্বন্ধে একটা কথা বলছেন, এটা একটু ছোট্ট করে বলে দেয়। আমাদের দেশের বাণিজ্য মেলা আর এই সরকারের নির্বাচন দেওয়া একেবারে সেম জিনিস। দেখবেন আমাদের দেশে বাণিজ্য মেলা হয় যে জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা। তো 31 তারিখের আগে আইসা যারা নাকি ব্যবসায়ী ওই বাণিজ্য মেলায়, যারা নাকি স্টল নেয়, ওরা একটা দরখাস্ত করে বাণিজ্য মন্ত্রণালয় যে আমাকে এই বৃষ্টি বাদল হয়েছে, কাস্টমার আসে নাই, এইটা হরতাল স্ট্রাইক, এই কারণে আমরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদেরকে সময় বাড়িয়ে দেন। তো বলো যে ঠিক আছে, তোমাকে 7 দিন বাড়াই দিলাম। এরপর আবার একটা দরখাস্ত করলে আবার 7 দিন বাড়াই দিল। তো মনে করেন এখন আমাদের দেশের এই যে এখন যে সরকার আছে, এই সরকার যে নির্বাচন দিবে সেটা বাণিজ্য মেলার মতো। একজন কয় হলো ডিসেম্বরের মধ্যে দিব, আবার আরেকজন কয় ডিসেম্বরে সম্ভব না হলে জুনের মধ্যে দিব। তার মানে হলো 31-এ শেষ হওয়ার কথা ছিল, 7 দিন বাড়াইলাম, আবার এরপরে 7 দিন বাড়াইলাম। এরপরে দেখা যাবে আরেকজন এসে বলবে জুনে তো কইছিলাম বৃষ্টি বাদলের কারণে বর্ষা টর্ষা হইতেছে, এখন তো জনগণ ভোট কেন্দ্রে যাইতে পারবো না, অসুবিধা হবে। তাহলে আগামী ডিসেম্বরে আবার একটা চিন্তা ভাবনা করতেছে। এইভাবে চলতে থাকবে। নির্বাচন হলো এটাই এদেশে। আর নির্বাচন এদেশের মানুষ তার ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছিল, সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা সেখানে আমি সন্দেহ। ধন্যবাদ।